এই বাকিরা বাকিরা যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, আমি এই ফাঁকে এটা দেখতে থাকি। আমাকে বলছে যে একটা ত্রিভুজে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় হচ্ছে এ হচ্ছে এক্স ওয়াই। আমাকে ধর একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ কে বলছে এক্স ওয়াই, বি কে বলছে এত, সি কে বলছে এত। মানে ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটা শীর্ষ আছে। এ হচ্ছে তোমার এক্স কমা ওয়াই, বি হচ্ছে তোমার -6, -3, সি হচ্ছে তোমার 6, 3। এখন বলছে এ বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটটি যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। মানে এ একটা বিন্দুর সেটের সদস্য, এ একটা সেটের সদস্য কেন বলছে? তোমাদের গঠন বলছিলাম না, সঞ্চয়পদ বের করতে কি লাগে? এক নাম্বার হচ্ছে তোমার একটা চলমান বিন্দু লাগে, তাই তো? চলমান বিন্দু লাগে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের চলমান জি বিন্দু ভাই। বলতে কি বোঝাচ্ছিলাম, যে এক্স কমা ওয়াই থাকবে। এক্স আর ওয়াই যেহেতু ভ্যারিয়েবল, জি তার ভাই। মানে চলমান বিন্দু। এখানে খেয়াল করো, তোমার এ কে কিন্তু অলরেডি চলমান বিন্দু বলে দিছে, চলমান জি বিন্দু ভাই। এক্স কমা ওয়াই বলে দিছে। আর 2 নাম্বার বলছিলাম একটা শর্ত লাগে। এখন চিন্তা করো এই শর্তের কথা কি বলছে, যে এ বিন্দু থেকে এমন একটা সেটের সদস্য, সেটের সদস্য মানে হচ্ছে এটা হচ্ছে চলমান বিন্দু। চলমান বিন্দু আমি জি পেয়ে ভাই। গেছি। চলমান বিন্দু হচ্ছে আমার এ। ভালো কথা। এখন আমাকে বলছে বিসি এর উপর অঙ্কিত লম্ব, মানে এ থেকে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। তা আমাকে বলছে দেখো, এ থেকে বিসি এর উপর মধ্যমা যদি আঁকি, এটা ধরো ডি, তাহলে এই মধ্যমা যদি আঁকি, এই মধ্যমার দৈর্ঘ্য সবসময় হবে 5। এটা কি বুঝছো? জি ভাই। এখন আমাকে একটা কথা বলো, যে এ এর সঞ্চাপদ বের করতে বলছে। এখন শর্তটা কি? শর্ত হচ্ছে তোমার মধ্যমা এডি হচ্ছে 5। এটাই হচ্ছে আমার শর্ত না? এখন তাহলে আমার জি এডি ভাই। কি জিনিস? এডি হচ্ছে একটা দৈর্ঘ্য। এখন একটা জিনিস চিন্তা করো, আমি মধ্যমার দৈর্ঘ্য বের করতে গেলে আমার কি লাগবে? এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে আর ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এ বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি এক্স কমা ওয়াই। এখন ডি জি বিন্দুর ভাই। স্থানাঙ্ক বের করবা কিভাবে? এটা দুইটা বিন্দু, তোমাদের মনে আছে? এটা হচ্ছে তোমার x1 y1, এটা হচ্ছে তোমার x1 জি ভাই। কমা y1, এটা হচ্ছে তোমার x2 কমা y2। সিম্পলি তুমি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে -6 জি। +6/2। আর এটা হচ্ছে তোমার +-3 +3/2, তার মানে হচ্ছে এটা তোমার 0 0। এটা কি বুঝছো? তাহলে এ হচ্ছে তোমার এক্স জি কমা ভাই। ওয়াই আর ডি হচ্ছে 0 0। এখন তোমাকে বলছে এমন ভাবে চলবে জিনিসটা, যেন এ ডি এর দূরত্ব হচ্ছে 5 একক। এখন এ থেকে ডি এর দূরত্ব কিভাবে বের করে? দূরত্বের ফর্মুলা কি ছিল? যে x1 -x2 এর হোল স্কয়ার প্লাস ওয়াই জি ভাই। ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কয়ার, এটা রুট। এটা সমান বলছে 5। তা তোমার দেখো শর্তটা এইখানে এসে আমি শর্তটা অ্যাপ্লাই করলাম না? শর্তটা অ্যাপ্লাই করে জাস্ট বলছিলাম জি কি ভাই। ক্যালকুলেশন করতে। ক্যালকুলেশন করলে দেখো এটা এক্স, সরি, এটা আসবে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 25। এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। তো সঞ্চার পথের সময় সবসময় মনে রাখবা জিনিসটা হচ্ছে একটা চলমান বিন্দু থাকবে 1 নাম্বার, 2 নাম্বার একটা শর্ত দেওয়া থাকবে, 3 নাম্বার হচ্ছে তুমি শর্তটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করবে, দ্যাটস ইট, আর কিছু নেই। ঠিক আছে? জি ভাই। এখানে আর তেমন জি কঠিন ভাই। তেমন কিছু থাকার কথা না, বাকিটা আশা করি মনে হয় পারবা। আর কারো কোনো সমস্যা আছে? মোটামুটি সবাই আসছে না? হ্যাঁ, সবাই তো আসার কথা। হ্যাঁ, মোটামুটি সবাই আসছে। আচ্ছা, তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আমি আজকেরই শুরু করতে পারি নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা গতদিনকে সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করা শুরু করছিলাম। এখন গতকালকে আমরা সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ, এটা নিয়ে আলোচনা করা শুরু করছিলাম। এখানে আমরা দুইটা ফর্ম দেখছিলাম সমীকরণের। এখন সমীকরণের দুইটা ফর্ম দেখার জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে খুব জোর দিছিলাম। আমি তোমাদের বলছিলাম খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সরলরেখা সমীকরণ বের করতে মিনিমাম দুইটা জিনিস লাগে। এখন আমরা প্রথমে শুরু করছিলাম দুইটা জিনিসের মধ্যে, একটা বিন্দু ছিল আর একটা ছিল দিক, তাই তো? এখন আমরা দিকটাকে ঢাল দিয়ে প্রকাশ করছিলাম, তাই তো? এখন আমি আজকে এই জিনিসটা নিয়ে আরেকটু ডিটেল কথা বলি, সেটা হচ্ছে ঢাল। ঢাল জিনিসটা নিয়ে আরেকটু ডিটেল কথা বলি। ডিটেল বললাম কেন? কারণ হচ্ছে তোমাদের যদি জিজ্ঞেস করি যে ধরো, তোমাদের গতকালকে একটা এক্সাম্পল বলতেছিলাম, ধরো এখানে একটা সরল রেখা আছে, এই একটা সরল রেখা আছে। এখন আমরা এটা ঢাল বের করব। এখন ঢাল বের করার অনেকগুলো ওয়ে তোমাদের বলছিলাম। সরলরেখার ঢাল বের করতে গেলে আমি তোমাদের একটা কথা বলছিলাম, ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করে। এবং ঢাল বের করতে গেলে তুমি দুইটা কাজ করতে পারো। এক নাম্বার হচ্ছে তুমি চাইলে সরলরেখার উপরে দুইটা বিন্দু নিতে পারো, এই সরলরেখার উপরের অবস্থায় দুইটা বিন্দু নিতে পারো। এবং তোমাদের বলছিলাম ঢাল কিভাবে বুঝবা। ঢাল মানে হচ্ছে এই সেম পরিমাণ এক্স বাড়ার জন্য ওয়াই যতটুকু উপরে উঠতে হয়েছে সেটাই হচ্ছে ঢাল। এটা কেন বলছিলাম? কারণ তোমরা অ্যাকচুয়ালি এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখবা। ধরো
তোমাদের এখানে দিকের কথা বলছিলাম, মনে আছে যে দিক মানে হচ্ছে সবসময় পজিটিভ এক্স অক্ষের সাথে দিক, পজিটিভ এক্স অক্ষের সাথে দিক। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এটা এভাবে চিন্তা করবা যে আমি এভাবে মনে মনে চিন্তা করবা যে আমি সবসময় পজিটিভ এক্স অক্ষের দিকে যেতে যাচ্ছি। এইবার ধরো এখানে একটা সরল রেখা আছে, এবার তুমি ধরো এখানে দাঁড়ায় আসো, তুমি যদি পজিটিভ এক্স অক্ষের দিকে যাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, সরল রেখা বাই উপর দিকে উঠতে হবে না? এখন তুমি যদি সরল রেখা বাই উপর দিকে উঠতে চাও, তোমার কষ্ট করে উপরের দিকে উঠতে হবে, এই জন্য এটাকে আমরা বলছিলাম পজিটিভ ঢাল। আবার চিন্তা করো, এই একই দিকে আমি যদি আরো একটু খারাপ হইতো তাহলে আমার কোথায় কষ্ট বেশি হইতো, এই জায়গায় আমার উঠতে বেশি কষ্ট হইতো না? এই জন্য এর ঢালটা বেশি, মানে এর ঢাল হচ্ছে বড় এর ঢালের চেয়ে। এটা কি বুঝছো? এখন এটা তো কতদিন বলছিলাম যে তুমি চাইলে দুইটা বিন্দু নিতে পারো সরলরেখার উপরে, x1, y1, আর এটা ধরো x2, y2। এখন আমি কি বলছিলাম, এই সরলরেখা x1, y1 আর x2, y2 হইলে দেখো এই x এর দিকে বাড়ছে কতটুকু, x এর দিকে বাড়ছে ডেল x, আর y এর দিকে বাড়ছে তোমার ডেল y। এখন এই উপরের দিকে যদি বেশি বাড়ে তার মানে ঢাল বেশি, আর উপরের দিকে কম বাড়লে ঢাল কম। তাহলে এই জন্য আমরা এটা বলছিলাম ঢালের ইকুয়েশনটা হচ্ছে ডেল y বাই ডেল x। এটা তো বুঝছো সবাই, রাইট? এটা বুঝছিলে না সবাই? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? একটু মাইকটা অন রাখো, মানে আমি আসলে বুঝতেছি না যে শব্দ শোনা যাচ্ছে কিনা তোমাদের, বা এক এক দুইজন অন্তত মাইক অন রাখো। আচ্ছা, যাই হোক। জি ভাই ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস বলছিলাম গতদিন, সেটা হচ্ছে এই যে আমি ডেল ওয়াই বাই ডেল এক্স এর কথা বললাম, এখানে ধরো দুইটা বিন্দু নিলাম, এখানে দুইটা বিন্দু নিয়ে ডেল ওয়াই বাই ডেল এক্স বের করতে চাইছিলাম। এটা হচ্ছে তোমার ডেল এক্স আর এটা হচ্ছে ডেল ওয়াই। ঢাল আমরা বলছিলাম কি, এটাকে বলছিলাম ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এখন তোমাদের একটা জিনিস বলছিলাম যে পজিটিভ এক্স অক্ষের দিকের সাথে সম্পর্কটা কি। পজিটিভ এক্স অক্ষের সাথে দিকের সম্পর্কটা হচ্ছে এই যে এইখানে যে কোণটা তৈরি হয়, এই কোণটা আর এই কোণটা সেম হবে, কারণ আমি যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর মুভ করছি তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এখন এটাকে আমি আসলে ট্যান থিটা লিখতে পারি, অথবা অন্যভাবে বলতে গেলে আমি যদি পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ জানি, মানে ধরো পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা জানি, সেটা ট্যান থিটা নিলে আমার আসলে ঢাল বের হয়ে যাবে। এই কথাটা কি তোমরা বুঝছিলা? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটা প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা সরল রেখা আছে যেটার ঢাল হচ্ছে ধরো √3, তাহলে এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? প্রশ্ন বুঝছো? এটা প্রশ্নটা উল্টা, ঢাল দেওয়া আছে, এক্স অক্ষের সাথে কোণ চাইছি আমি। প্রশ্নটা ক্লিয়ার তোমাদের? এখন তাহলে চিন্তা করো, আমি এক্স অক্ষের সাথে কোণ তৈরি মানে কি, তোমরা মনে রাখবে এক্স অক্ষের সাথে কোণ মানে হচ্ছে সবসময় পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো যে আমাকে যেহেতু ঢাল বলা আছে √3, তো তোমাদের বলছিলাম যে ঢালের ডেফিনেশন হচ্ছে এম ইকুয়ালস টু, তুমি চাইলে ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়েও বের করতে পারো, আবার এটা যে কথা ট্যান থিটাও একই কথা। এখন এই থিটার পরিচয় কি? এই থিটার পরিচয় হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে পজিটিভ এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে সেটা, তাই তো? এখন আমাকে এখানেই চাইছে না, এক্স অক্ষের সাথে কোণ চাইছে না, কারণ আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি না ট্যান থিটা সমান হচ্ছে √3। সেখান থেকে কি বের হয় দেখো তো, থিটা সমান হচ্ছে আমার √3, তাহলে আলটিমেটলি থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি। এই কথাটা কি বুঝছো সবাই? জি ভাই। তাহলে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এটা তো সবার কাছে ক্লিয়ার, রাইট? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা আছে, এই কোণটার মান ধরো 30 ডিগ্রি, তাহলে এই যে এটা এই রেখাটার ঢাল কত? কথা বুঝছো? মানে এখন আমি উল্টা করে বললাম, আগে তোমার ঢাল দেওয়া ছিল কোণ বের করতে বলছিলাম, এখানে কোণ দেওয়া আছে ঢাল বের করতে বলছে, তাহলে কেমনে করবা? তা এখানে যেহেতু ট্যান থিটা হ্যাঁ ট্যান থিটা, এখানে থিটার মান কত? ওয়াই বাই ডেল এক্স এ। না না, আমার ডেল ওয়াই ডেল এক্স তো দেওয়া নাই। এখন হ্যাঁ তোমার এম এম আমার যেহেতু এখানে থিটা দেওয়া আছে, দেখো আমি ঢাল অনেকভাবে বের করতে পারি। ঢাল বের করার ওয়ে হচ্ছে তুমি এর উপর দুইটা বিন্দু নিতে পারো, বিন্দু নিয়ে ডেল ওয়াই ডেল এক্স করতে পারো, তাইলেও ঢাল বের হবে, আবার ট্যান থিটাও করতে পারো, তাইলেও ঢাল বের হবে। আমাদের থিটার পরিচয় কি, এটা খুব ইম্পর্টেন্ট। থিটার পরিচয় হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, এটা সবসময় মনে রাখবা। আমি দুইভাবে ঢাল বের করতে পারি। ঢাল বের করার ওয়ে হচ্ছে তুমি এই রেখার উপর দুইটা বিন্দু নাও, তারপর ডেল ওয়াই ডেল এক্স করো, তাহলেও ঢাল বের হবে, অথবা আমি পজিটিভ এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটা নেবো, তাহলেও ঢাল বের হবে। তো এইখানে আমার ঢাল বের করতে বলছে, এখানে আমার দুইটা বিন্দু তো নেওয়ার উপায় নাই, কারণ আমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক আসলে জানি না, তাহলে আমার এখানে কোণটাই লাগবে। এখন এখন আমাকে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে থিটাটা কত? এখানে থিটাটা 30 ডিগ্রি হবে না? এই কথাটা কি বুঝছো? তাহলে 1/√3। এটা কি ক্লিয়ার? মানে আমি যদি কোণ দেওয়া থাকে তাহলে আমি কি ঢাল বের করতে পারবো? জি ভাই।
আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর দাও। আহ, সেটা হচ্ছে সবাই একটু উত্তরটা দিও, ঠিক আছে, আমার জন্য একটু ভালো হয়। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই রেখাটার ঢাল কত? প্রশ্নটা বোঝা গেছে? আমার আমার কথা কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে না এটা? আমার এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এরকম একটা রেখা টানছি, এই যে এটা হচ্ছে আমার রেখা। আমি বলে দিছি যে এই কোণটায়, যে এই কোণটা মানে হচ্ছে এই, তোমরা যদি দেখতে পারো তাহলে হচ্ছে তোমার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই রেখাটার ঢাল কত? এই জিনিসটা বুঝতে পারলে আর বাকিটা কিছু লাগবে না। সবার কি দেখা যাচ্ছে? মানে কারো কোনো গেস থাকলে বলতে পারো, মানে একবারে চুপচাপ থাকলে একটু সমস্যা আমার জন্য। আচ্ছা, যা হোক, আমি আগাই তাহলে। আচ্ছা, তোমরা না বুঝলে বইলো, আসলে না বুঝলে আসলে সমস্যা জিনিসটা। আচ্ছা, এইটা তোমাদের বারবার বলতেছি, ঢাল বের করার অনেকগুলো ওয়ে আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ল্যাগ ল্যাগ আছে কি নাকি, মানে মানে তোমরা বলতে চাচ্ছ না ঠিক বলে আছে। বলতেছো না, নাকি ল্যাগ আছে বুঝতেছো না? না ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের বারবার বলছি ঢাল মানে হচ্ছে এম, এম দিয়ে প্রকাশ করে, এবং এটা বের করার দুইটা ওয়ে আছে। তুমি এখানে দুইটা বিন্দু নিতে পারো, দুইটা বিন্দু নিয়ে ডেল ওয়াই ডেল এক্স বের করো, তাহলে আসলে তুমি পারবা বের করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি তাছাড়া আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিয়ে সেটা ট্যান থেটা নিলে আসলে ঢাল বের হয়ে যাবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এই দুইটা ভাবে আসলে বের করা যায়, কি বলে, এই দুইটা ভাবে তুমি আসলে ঢাল বের করতে পারো। এখন একটা জিনিস চিন্তা করো, এইখানে আমাকে কি বলছি, আমি বারবার বলতেছি এই থেটার পরিচয় হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ। এখন প্রশ্ন হচ্ছে আমি এই যে 30 ডিগ্রি কোণ করে দিছি, এটা আসলে পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এটা বলতে পারবা? এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে এই পজিটিভ এক্স অক্ষ তো এদিকে, রাইট? পজিটিভ এক্স অক্ষ আমার এদিকে, এখন কোন কোণটা নিব, আমি এই কোণটা নিব নাকি এই কোণটা নিব? প্রশ্নটা ক্লিয়ার? এই এরকম এক্সাম্পল আমি আগে জি কখনো ভাইয়া। দেই নাই, এই জন্য হয়তো বা হ্যাঁ, তোমাদের 330 ডিগ্রি মেবি। হ্যাঁ, 330 ডিগ্রি ভাইয়া। 330 ডিগ্রি। না, এই দুইটাই নিতে পারো, একটু বলি, সেটা হচ্ছে একটা চিন্তা করো, যেহেতু এটা এক্স অক্ষের সাথে কোণের কথা কথা হচ্ছে, হ্যাঁ 330 ডিগ্রি নিতে পারো, সমস্যা নাই। চিন্তা করো, তাহলে এটা যেহেতু এক্স অক্ষ, তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি না, এই কোণটাও হইতে পারে আবার এই কোণটাও হইতে পারে, তাই না? সহজ করে চিন্তা করো, এই কোণটাও হইতে পারে আবার এই কোণটাও হইতে পারে। এখন চিন্তা করো, আমি যদি এই কোণটা নিতে চাই, তাহলে আমার এইটুকু কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এইটা কত হবে, বড়টা হবে 180 মাইনাস 30 ডিগ্রি, না? এটা কি বুঝছো? তাহলে 150 ডিগ্রি। এটা কি বুঝছো? আমার কথাটা কি বোঝা গেছে? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আমি দুইভাবে জি নিতে ভাইয়া, পারি। বুঝছি। আমি দুইভাবে নিতে পারি, একভাবে হচ্ছে তোমার, যে এখানে ধরো সবুজ রঙের রেখাটা আছে, এই রেখাটা আমি দুইভাবে কোণ নিতে পারি। একভাবে হচ্ছে তোমার এই কোণটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই বাকি কোণটা হচ্ছে আমার 150 ডিগ্রি হবে, এটা আমি নিতে পারি। তখন আমি কি করতে পারি, ট্যান 150 ডিগ্রি মান বের করবো, তাইলে আসলে ঢাল বের হয়ে যাবে। আবার আরেকটা কাজও করতে পারি, কিভাবে? আরেকটা কাজ আমি এইভাবে করতে পারি, যে দেখো, চিন্তা করে দেখো, যে এখানে তো আমার 30 ডিগ্রি দেওয়া আছে, তো এই কোণটা তো 30 ডিগ্রি দেওয়াই আছে, তা পজিটিভ দিক যদি এদিকে হয়, তাহলে এই কোণটা পাইতে গেলে আমি কি করছি, ক্লকওয়াইজ গেছি না? তাহলে এটা আমি কি নিব, -30 ডিগ্রি নিতে পারি না? আমার এই কথাটা কি বুঝতে পারছি? দেখো, আমি যদি এইখান থেকে শুরু করে এই কোণটা নিতে চাই, তাহলে আমাকে 150 নিতে হবে। আর আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে গেলে আমার অ্যাকচুয়ালি 30 নিতে হবে, কিন্তু 30 আমি কোন দিকে গিয়ে নিছি, এটা দেখো, দেখো এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে নিছি না? এখন তোমরা পড়ছিলে তো যে অ্যান্টি ক্লকওয়াইজ গুলো আমি কোন কোণের ভ্যালুটাকে ধরবো পজিটিভ, তার মানে চিন্তা করো, যে আমি সেম কোণ, আমি যদি এইখান থেকে শুরু করে এইদিকে যাই, তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছি, কতটুকু গেছি, 150 ডিগ্রি গেছি। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, এটা হচ্ছে প্লাস। আর আমি যদি এইখান থেকে ঘুরে এই জায়গায় আসি, তাহলে আমি গেছি কত, 30 ডিগ্রি, বাট কিভাবে গেছি, ক্লকওয়াইজ গেছি, এই কারণে এটা হচ্ছে -30 ডিগ্রি। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। জি শিওর? ভাইয়া। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা, জি। আমরা সবসময় ঢাল বের করার সময় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণটা সেটা নিব। আমি বারবার বলতেছি এই থেটার পরিচয় হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ। তোমরা খালি সবসময় যেটা করো, মানে পরীক্ষার সময়, যে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে থেটার মান যে কত, সেটা আসলে তোমাদের ভালো লেভেলের কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দেই। ধরো তোমাকে বলা আছে, তোমার কাছে একটা সরল রেখা আছে, এই জিনিসটা ক্লিয়ার করা খুব জরুরি, কারণ এটা বুঝতে পারলে বাকিগুলো আসলে কোনো ব্যাপার না। তোমার কাছে এরকম একটা রেখা দেওয়া আছে, আমি তোমাকে বললাম যে এই সরল রেখাটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। ভালো করে বুঝো,
এই যে ওয়াই অক্ষের সাথে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই সরলরেখার ঢাল কত? ঠিক আছে, আমি বারবার বলতেছি তোমাদের ঢাল বের করার দুইটা ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে তুমি দুইটা বিন্দু নিবা সরলরেখার উপরে x1, y1, আর এটা হচ্ছে x2, y2। এটা নিয়ে তুমি ঢাল বের করার জন্য ডেল ওয়াই বাই ডেল এক্স করতে পারো। কিন্তু এইখানে যেহেতু সরলরেখার সমীকরণ আমার দেওয়া নাই, এখান থেকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা খুব টাফ হবে। আবার আরেকটা ওয়ে হচ্ছে তুমি পজিটিভ 1/√3। আমি আসলে আসি আগে, হইতে পারে আমি জানি না এটা 1/√3 হবে কিনা। হ্যাঁ, না এটা মনে হয় আচ্ছা। √3 হবে, 1/√3 না, একটু চিন্তা করে বলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আরেকটা কি করতে পারি, পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ নিতে পারি। আমরা এই দুইভাবে ঢাল বের করতে পারি। পজিটিভ এক্সের সাথে কোণ হচ্ছে, ধরো পজিটিভ এক্সের সাথে কোণটা হচ্ছে তোমার থিটা যদি ধরে নেই, তাহলে তোমার এখানে ঢালের মান হবে ট্যান থিটা। এই দুইভাবে আমি আসলে ঢাল বের করতে পারি, এই জিনিসটা সবসময় মনে রাখবা। তাহলে এখানে চিন্তা করো, আমার এখানে যেহেতু এই কেসে যখন যেহেতু আমার এই অপশনটা কাজ করতেছে না, কারণ আমি যেহেতু দুইটা বিন্দু নিতে পারতেছি না, তাহলে আমার একমাত্র অপশন হচ্ছে কোণ। এখন আমার কি লাগবে, পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ লাগবে না, কিন্তু আমার এখানে কোণ দেওয়া আছে কত, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে চিন্তা করো, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে না? এটা কি বুঝছো? এই লাল কোণটা যে 60 ডিগ্রি হবে এটা বুঝছো না? তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে এই কোণটাও কত হচ্ছে, 60 ডিগ্রি। এটা কি বোঝা গেছে? এখন আমার কি দরকার, এক্স অক্ষের পজিটিভ দিক এদিকে না, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোন কোণ তৈরি করে, আমি এখান থেকে শুরু করে রেখা পর্যন্ত যাব। তাহলে এখানে কত, 60 ডিগ্রি। বাট 60 ডিগ্রি কোন দিকে গেছি, অ্যান্টি ক্লকওয়াইজ গেছি না, তার মানে এটা প্লাস। এইটা কি বুঝছো, এই প্লাস বের করার কাহিনীটা কি বুঝছো? আমি কিভাবে বের করলাম, আমি আরেকবার দেখাই, যদি না বুঝে থাকো আমি আরেকবার দেখাই। এটা একটু ভালো করে বুঝো, এটা না বুঝলে আসলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়লাম। সো এখানে চিন্তা করো, আমার এখানে ফার্স্টে দেওয়া ছিল এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সরি ওয়াই অক্ষের সাথে কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, কিন্তু আমার দরকার কি, পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ। পজিটিভ এক্স অক্ষ কোন দিকে, আমার পজিটিভ এক্স অক্ষ হচ্ছে তোমার এই দিকে, এই যে এই দিকটা হচ্ছে লাল রঙের দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ। এখন আমি যদি পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ বের করতে চাই, দেখো আমি এক্স অক্ষ থেকে হাঁটা শুরু করে এক্স অক্ষতে চলা শুরু করে রেখা পর্যন্ত যাব। তাহলে চিন্তা করো, আমার এই যে এই লাল রঙের অ্যারো দেওয়া কোণটা দরকার না? এখন অ্যারো দেওয়া কোণটা বের করতে গেলে আমি কি করতে পারি, আমার যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে আর এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আসলে আসবে কত, 60 ডিগ্রি আসবে, কারণ 60 আর 30 90। এটা 60 ডিগ্রি আসবে কেন, এটা কি বুঝছো? যেভাবে 3 কোণ আসছে হ্যাঁ, যেহেতু 3 কোণ সমষ্টি 180, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হতে বাধ্য। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হবে আসলে কত, 60 ডিগ্রি। এখন আরেকটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে, এখন আমি এখান থেকে রেখায় আসছি ভালো কথা, আমি এখানে কি এখান থেকে কোন দিকে ঘুরে আসছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছি। আর তোমরা মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি ঘুরলে আমি এই কোণটা পাচ্ছি, তার মানে আমার কোণটা হচ্ছে কত, প্লাস 60 ডিগ্রি। এটা কি বুঝছো? তাহলে আমার এই যে থিটার মান আসতেছে, থিটার মান হচ্ছে প্লাস 60 ডিগ্রি, তাহলে আমার ঢাল কত আসবে, tan অফ প্লাস 60 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে তোমার tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। এটা কি বোঝা গেছে? জি ভাই। এই জিনিসটা আমি বারবার বলতেছি, কারণ এই জিনিসটা তোমরা প্রচুর ভুল করো, এই জিনিসটা ভুল করা কখনোই যাবে না। সো আরেকটা লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম যে এরকম একটা রেখা দেওয়া আছে, এই রেখাটার আমি বলছি যে এইটা এইখানে তোমার এই কোণটা দেওয়া আছে, ধরো এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে তোমাকে জিজ্ঞেস করলাম ঢাল কত, প্রশ্ন ক্লিয়ার? এখন আবার বলতেছি, ঢাল বের করার জন্য তোমার দুইটা ওয়ে আছে, ডেল ওয়াই বাই ডেল এক্স, আরেকটা আছে তোমার ট্যান থিটা। এখন আবার বলতেছি ট্যান থিটার পরিচয় কি, ট্যান থিটার পরিচয় হচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে কোণ। এখন প্রথম কথা হচ্ছে পজিটিভ এক্স অক্ষটা দেখো কোন দিকে, এইদিকে। এখন তুমি সব সময় চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে পারো, দেখো আমি এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে আসতে পারি না রেখার উপরে, তাহলে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এইখানে আসছি। এখন কথা হচ্ছে আমার কতটুকু ঘোরা লাগবে, এন্ড কতটুকু ঘোরা লাগবে মানে কি, যে বড় কোণটা ঘোরা লাগবে। এখন বড় কোণটা কিভাবে বের করবা, বড় কোণটা বের করার সিস্টেম হচ্ছে 50 ডিগ্রি। হ্যাঁ tan 150 হয় आंसर কি -1/√3 আসে? হ্যাঁ, তাই আসার কথা। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 30 ডিগ্রি। এখন আমার কোণ লাগবে, এই বড় কোণটা লাগবে, বড় কোণটার ভ্যালু কিভাবে বের করবা, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 150 মানে হচ্ছে 150 ডিগ্রি। এখন 150 ডিগ্রি আমি কোন দিক ঘুরে পাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পাইছি না, তাহলে এখানে থিটাটা কত বসাবো, প্লাস 150। প্লাস। এটা কি বুঝছো? তাহলে আমার আনসার কত হবে, tan জি প্লাস 150। এখন tan তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা তোমরা ওই যে একটা ফর্মুলা পড়ছিল না, যে tan অফ 180 মাইনাস 30, তার মানে এটা হচ্ছে তোমার tanই থাকবে, আর এটা হচ্ছে tan 30 ডিগ্রি, বাট এটা 180 মাইনাস 30 মানে হচ্ছে এই ঘরে, তার মানে এটা নেগেটিভ হবে, তার মানে এটা হচ্ছে তোমার নেগেটিভ 1/√3। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে করো, এটাই বেটার, সমস্যা নেই, তোমার যদি ভুল হয়। অথবা চিন্তা করো এই জিনিসটা, এইটা কি এখন ক্লিয়ার হয়েছে?
আমি ঢাল কিভাবে বের করব? জি ভাইয়া। অথবা উল্টা করে দেওয়া থাকে যদি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ধরো একটা সরলরেখার ঢাল দেওয়া আছে -√3, তাহলে এটার কোণ কত? এক্স অক্ষের কত কোণ তৈরি করে? কারণ আমরা জানি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ তৈরি করে কিভাবে, tan থিটা সমান হচ্ছে -√3। তাহলে থিটার ভ্যালু কত আসবে? tan ইনভার্স -√3। তুমি এটাকে দুইভাবে লিখতে পারো, এটাকে তুমি জি ভাই, -60 ডিগ্রি বলতে পারো, অথবা এটাকে 100 এটা কত 120 ডিগ্রি হবে সম্ভব, ঠিক আছে? তাহলে তুমি দেখো -60 ডিগ্রি মানে কি, এই রেখাটা আসলে এক্স অক্ষের দিকের সাথে -60 ডিগ্রি তৈরি করবে। -60 ডিগ্রি মানে এটা, অথবা তুমি এই কোণটাও বলতে পারো 120 ডিগ্রি। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। এখন ঢাল নিয়ে তো কোনো কনফিউশন নাই, রাইট? না। আচ্ছা, ঢাল নিয়ে যদি কনফিউশন না থাকে তাহলে আমি আসল জিনিস যে জিনিসটা পড়াচ্ছিলাম সেটাতে ফেরত যাই। এখন চিন্তা করো, আমরা গতদিনকে দুইটা ফর্ম দেখছিলাম সরলরেখার। এক নাম্বার ফর্ম দেখছিলাম যদি আমার একটা বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দু হচ্ছে x1, y1, আর একটা ঢাল দেওয়া আছে, তার ঢাল দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ঢাল দেওয়া আছে m। তাহলে রেখাটা সমীকরণ কিভাবে বের করছিলাম? রেখাটা সমীকরণ বের করার জন্য আমরা বলছিলাম যেহেতু একটা বিন্দু তোমার দেওয়া আছে, তো তোমাদের কি বলছিলাম, ঢাল বের করার সময় বলছিলাম না তোমার দুইটা বিন্দু বের করতে হবে। আমার এখানে চাইছে সরলরেখার সমীকরণ। এখন তোমাদের সঞ্চার পথের আইডিয়া থেকে কি বলছিলাম, সঞ্চার পথে মনে আছে যে সমীকরণ বের করতে গেলে কি লাগে, একটা চলমান বিন্দু লাগে। আমরা এখন ধরো চলমান বিন্দুটা ধরে নিছিলাম p x, y, তারপর এখানে আমার আরেকটা বিন্দু দেওয়া আছে x1, y1। তাহলে আমার সরলরেখার দুইটা বিন্দু পেয়ে গেছি না? তাহলে ঢাল বের করার জন্য দুইটা বিন্দু থাকলেই হয়। তাহলে ঢাল m এর মান হচ্ছে দুইটা বিন্দু মানে হচ্ছে তোমার এই p একটা বিন্দু আর x1, y1 একটা বিন্দু। তাহলে এখান থেকে আমি del y বাই del x করতে পারি। এটা কি বুঝতেছো? তাহলে del y কত আসবে? del y আসবে y মাইনাস y1, আর del x আসবে তোমার x মাইনাস x1। তাহলে এটাকে একটু সুন্দর করে সাজায় লিখলাম, বলতে পারি y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটাই হচ্ছে আসলে সরলরেখাটার সমীকরণ। এটা তো গতকালকে পড়েছিলাম, এটা কি কোনো কনফিউশন আছে কারো? তার মানে তোমাকে একটু মনে রাখতে হবে যে একটা সরলরেখার একটা বিন্দু যদি দেওয়া থাকে x1, y1, আর তার ঢাল যদি দেওয়া থাকে m, তাহলে তার সমীকরণ হচ্ছে এইটা। সমীকরণটা হচ্ছে তোমার y মাইনাস y1 ইন্টু x মাইনাস x1। এটা একটু ভালো করে মনে রাখবা, এবং এটা কিভাবে আসে আমি তাও দেখালাম। সো যদি নেক্সট টাইম যদি কোনো কনফিউশনে ভুগো তাহলে এই সঞ্চার পথের আইডিয়াটা দিয়ে এটা বের করে নিবা, ঠিক আছে? গেল। এখন আরেকটা ফর্ম দেখছিলাম আমরা, 2 নাম্বার ফর্ম। সেটা দেখছিলাম যে তোমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, এখন সরলরেখা ধরো এরকম আছে, এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর আমার দুইটা বিন্দু দেওয়া আছে। দুইটা বিন্দু মানে কোনটা? তো যখন ধরো যে কোনো দুইটা বিন্দু দেওয়া আছে x1, y1, আর একটা ধরো এখানে দেওয়া আছে x2, y2। মানে এটা মনে হয় তোমরা অলরেডি 9 10 এ পড়ে আসছো, তাও আমি আবার দেখাইছিলাম যে কিভাবে আসছে। তার চিন্তা করো, আমরা আগের ফর্মটাই কি দেখছি, আগের ফর্মটা দেখছি যদি ঢাল দেওয়া থাকতো তাহলে সমীকরণ বের করা আমরা শিখছিলাম y মাইনাস y1 ঢাল ইন্টু x মাইনাস x1। সেখানে সিমিলারলি আমি চাইলে ঢাল বের করতে পারি না? কারণ আমার যেহেতু এখানে দুইটা বিন্দু অলরেডি দেওয়াই আছে, তাহলে ঢাল হচ্ছে জি ভাই। del y বাই del x। এখন del y মানে জি। কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমি আসলে আগের ফর্মটা ইউজ করে এটা বলতে পারি না? সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইন্টু ঢাল হচ্ছে তোমার এটা, এই যে এটা হচ্ছে আমার ঢাল, এই ঢালটা আমি এখানে বসাই দিই, ঢালটা হচ্ছে এটা। তাহলে এটা যদি এখানে বসাই দিই তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু এটা হচ্ছে তোমার x মাইনাস x1। এখন এটাকে একটু সুন্দর করে সাজায় এইভাবে লেখা যায় যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, আর এটা হচ্ছে x, আর এটাকে আমি লিখতে পারি যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা কি বুঝছো? মানে আমি বলতে চাচ্ছি জি ভাই, যে বুঝছি। এইটা তোমরা আগেই পড়ছো, এটা কিভাবে আসছে আমি একটু দেখাইছি, যদি কোনো কারণে ভুলে যাও মনে করে নিও। তার মানে আমার যদি সরলরেখার দুইটা বিন্দু x1, y1 আর x2, y2 দেওয়া থাকে তাহলে সমীকরণটা হবে এই ফরম্যাটে। এটা অ্যাকচুয়ালি কিছুদিন পরে এমনি কাজে লাগবে, আস্তে আস্তে দেখতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই। গেল। এখন কথা হচ্ছে আমাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স দিকে যাই। এখন যেটা দেখবো সেটা আসলে খুব সোজা জিনিস। প্রথমে একটা সোজা জিনিস দেখি, সেটা হচ্ছে তারপর আস্তে আস্তে আরো কঠিন দিকে যাবো। দুইটা ফর্ম তো আমরা দেখে ফেলছি অলরেডি। এখন একটা সহজ প্রশ্ন, 1 নাম্বার, তোমরা কি বলতে পারবা x অক্ষের সমীকরণ কি হবে? এখন চিন্তা করো, আমরা সরলরেখা সমীকরণ পড়তেছি না, তো সবচেয়ে সোজা সরলরেখা কোনটা? x অক্ষ নিজেই তো একটা সরলরেখা, তা x অক্ষ কোনটা? এটা না? x অক্ষ নিজে একটা সরলরেখা না? তা x অক্ষের সমীকরণটা কি হবে কেউ বলতে পারবা? এই যেটা y সমান সমান 0। হ্যাঁ, x অক্ষের সমীকরণ হচ্ছে y সমান সমান 0, কিন্তু কেন? এটা মনে রাখার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে আমরা পড়ছিলাম না
এক্স অক্ষের উপর সব বিন্দুর মান কি হয়? সামথিং ইন্টু জিরো, মানে ধরো 1,0, জি ভাই। 2,0, 3,0 সবই জিরো হয় না? 3,0 এক্স অক্ষের উপরে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু জিরো, মানে এক্স অক্ষ মানে হচ্ছে যেখানে, এক্স অক্ষ মানে কোন রেখাটা যেখানে ওয়াই ইকুয়াল টু জিরো, যেখানে y এর মান নেই। তার মানে এক্স অক্ষের সমীকরণ সিম্পলি হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা সবচেয়ে সোজা। তারপর তারপর 2 নাম্বার সোজাটা হচ্ছে, তোমাকে যদি বলি ওয়াই অক্ষের সমীকরণ কত, x equal to 0 তাহলে ওয়াই অক্ষের সমীকরণও সিম্পল, কারণ আমরা পড়ছিলাম যে মানে আমরা পড়ছিলাম যে এক্স ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়, তার মানে এক্স্যাক্টলি এটা হবে এক্স ইকুয়াল টু 0। এই দুটো তো সোজা, রাইট? এখন জি ভাই। আরেকটু ইন্টারেস্টিং দিকে যাই। এটা হচ্ছে তোমাকে ধরো বললাম যে আচ্ছা, এখন 2 নাম্বার কথা হচ্ছে ধরো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ কি হবে? 3 নাম্বার কেসটা হচ্ছে ধরো এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখন এক্স অক্ষের সমান্তরাল বলতে আমি কি বোঝাচ্ছি? ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল এরকম একটা রেখা আছে, তাহলে এটার সমীকরণ কি হবে? এটা বলতে পারবা কেউ? এখন প্রথম সমস্যা হচ্ছে কি, দেখো এক্স অক্ষের সমান্তরাল তো একটা সরলরেখা না, অনেকগুলো সরলরেখা হতে পারে না। এটাও তো এক্স অক্ষের সমান্তরাল, আবার এই তিনটা রেখাই এক্স অক্ষের সমান্তরাল না? এটা জি কি ভাই। বুঝছো? এখন এটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা বলবো আচ্ছা ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এটা হচ্ছে তোমার বি দূরত্বে আছে, ধরো এই এক্স অক্ষ থেকে বি দূরত্বে আছে, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? তো এটা এটা মনে রাখার জন্য সোজা বুদ্ধি আছে, চিন্তা করো। এই সরলরেখার উপরে সব জায়গায় ওয়াই এর মান বি না, দেখো তো এটা কি, এই এক্স অক্ষ থেকে দূরত্ব বি না? তা তোমরা কি জি পড়ছিলে, ভাই। এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে ওয়াই, তাহলে আমি বলতে পারি না এই সরলরেখা 1, বি একটা বিন্দু থাকবে, 2, বি একটা বিন্দু থাকবে, এরকম সবকিছু থাকবে, বাট ওয়াইটা হবে বি। এটা কি বুঝছো? তাহলে আচ্ছা। আমি এই সরলরেখার সমীকরণ আসলে জি বলতে ভাই। পারি না ওয়াই ইকুয়ালস টু বি। এটা কি বোঝা গেছে? ও ওয়াই ইকুয়ালস টু বি কেন হলো এটা কি বুঝছো? কারণ এই সরলরেখা যাই হোক না কেন এখানে কিছু একটা থাকবে, আর সাথে ওয়াই এর মান থাকবে বি। এটা কি বোঝা গেছে? এই জন্য এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। এটা কি বুঝছো? এটা জি ভাই। প্রচুর প্যাচ লাগবে জিনিসটা, কিন্তু যখনই প্যাচ লাগবে তখন মনে মনে চিন্তা করবে এক্স অক্ষের সমান্তরাল মান আছে যেখানে ওয়াই এর মান হচ্ছে সবসময় ফিক্সড, মানে এখানে মনে রাখবা ওয়াই হচ্ছে ফিক্সড। যেমন আমি এক্সাম্পল দিই, যদি তোমাকে বলি আচ্ছা এমন একটা সমীকরণ বের করো যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এই সমান্তরাল রেখা দিয়ে যায় এবং এই দূরত্বটা হচ্ছে 2, তার মানে চিন্তা করো তাহলে এই রেখাটা এইখানে স্থানাঙ্ক কত? এটা হচ্ছে তোমার 0,2, এটা ধরো 1,2, এরকম সব কিছু 2 থাকবে না লাস্টে, কারণ এটা যদি সমান্তরাল তাহলে ওয়াই এর মান সবসময় 2, তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। এটা কি ক্লিয়ার? জি ভাই বুঝছি। তা সিমিলারলি আমি লাস্টেরটা আরেকটা কেস থেকে যায়, সেটা হচ্ছে 4 নাম্বার কেসটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কি হবে? এটাও সোজা, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কোনটা ফিক্স থাকবে, এক্স না ওয়াই ফিক্স থাকবে? x হ্যাঁ চিন্তা করো, হ্যাঁ এক্স্যাক্টলি। তাই চিন্তা করো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি থাকবে? এখানে এক্সটা ফিক্স না, এখানে এক্স ফিক্স না? জি ভাই। ধরো এখানে আমি ধরে জি নিলাম ভাই। এক্স এর এটার ভ্যালু হচ্ছে তোমার এ, তাহলে এটা হচ্ছে তোমার এই পয়েন্টটা হচ্ছে তোমার a, 0, তারপরে এই কমেন্টটা হচ্ছে তোমার a, 1, এটা হচ্ছে a, -1, মানে আর যাই করি না কেন এখানে সবসময় এক্সটা ফিক্স থাকবে, তার মানে এটা বলতে পারি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। এখন কথা হচ্ছে এইগুলাকে আসলে মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা আসলে একটু টেকনিক করে মাথায় রাখবা যে আচ্ছা যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এটা হচ্ছে এক্স ফিক্স থাকবে, তার মানে এক্স এর ইকুয়াল টু ওই ফিক্স ম্যামটা। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সরি উল্টা বলছি, মানে এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ফিক্স থাকবে, এই জন্য ওয়াই ইকুয়াল টু বি, আর এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ফিক্স থাকবে, তার মানে এক্স ইকুয়াল টু এ। এটা কি বোঝা গেছে? এই চারটা কেস হচ্ছে সবচেয়ে সিম্পল জি, কেস, বুঝছি। এটা কি সবাই বুঝছো? জি আচ্ছা, ভাই। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটু আগে সামনের দিকে আগাই। এখন আরেকটা কেস হচ্ছে এরকম যে ধরো তোমাকে বলা হয়েছে যে এটা তোমরা আসলে পড়ছো কিন্তু আমি তাও একটু ফর্মালি দেখাই, মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ। মূল বিন্দুগামী, এখন আমার কথা হচ্ছে দেখো মূল বিন্দুগামী মানে কি? মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে আমার 0, 0, রাইট? মূল বিন্দু হচ্ছে আমার 0, 0 এটা 0, 0। এখন মূল বিন্দু গামী শব্দটা মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে গমন করে, তার মানে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে এই রেখাটাও মূল বিন্দু দিয়ে যায়, আবার এই যে এই রেখাটাও মূল বিন্দু দিয়ে যায়, এরকম অনেকগুলো রেখা তো আছে তাই না মূল বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা তুমি কিভাবে বের করতে পারবা? এখন চিন্তা করো, তোমাদের প্রথম দিন বলছিলাম মনে আছে যে সরল রেখাকে চিহ্নিত করতে গেলে অন্তত 2টা জিনিস লাগে, এখানে যেমন আমার যেমন 2টা জিনিস লাগছিল, তো এখানে এক্স্যাক্টলি চিন্তা করো তো আমি এই ফর্মেটে ফালাই দিতে পারি না এটাকে, আমার একটা বিন্দু দেওয়া আছে, Start. আর আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে আমি আসলে এই ফর্মেটে ফালাই দিতে পারি না, একটা বিন্দু x1 y1 আর ঢাল হচ্ছে m, তাহলে হচ্ছে আমার y - y1 ইকুয়াল টু m * x - x1। তাহলে এখানে আমি এই জিনিসটা ফালাই দিতে পারি না। আমি তো মূল বিন্দু গামী মানে কি এই কথাটা বইলে আসলে আমাকে একটা বিন্দু দিয়ে দিছে,
যে বিন্দু 0 0 এই বিন্দুটা দিয়ে দিছে না? আমি কি কথাটা বুঝতে জি পারছি? ভাইয়া। আর 2 নাম্বার হচ্ছে আমি যদি ঢাল ধরে নেই, ধরো ঢাল হচ্ছে m, তাহলে এখান থেকে আমি বলতে পারি না ওই যে y y1, তাহলে এটা হচ্ছে আমার x1 y1, মূল বিন্দুটা হচ্ছে আমার x1 y1, তাহলে এটা হচ্ছে আমার y y1 ইকুয়ালস টু x ইন সরি, এটা হচ্ছে তোমার m ইনটু x x1। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, তার মানে অ্যাকচুয়ালি তাহলে এখানে y এর মান y1 এর মান হচ্ছে 0 আর x1 এর মান হচ্ছে 0, তার মানে আমি বলতে পারি y 0 ইকুয়াল টু m ইনটু x 0। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু mx হচ্ছে না? এটা তোমরা এভাবে পড়ছিলে না, y ইকুয়াল টু mx মানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। জি ভাইয়া। তো এটা কি ছিল আসলে টেনে। মুখস্থ করার দরকার আছে? তোমরা জাস্ট একটা ফরম্যাট মনে রাখবা, এবং যদি কোনো কারণে ভুলে যাও চেষ্টা করবা বের করে নিতে, তাহলে সেটা হচ্ছে বেটার। এটা কি ক্লিয়ার? মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx। এখন কথা হচ্ছে এই m এর পরিচয় কি? এই m এর পরিচয় হচ্ছে ঢাল। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটু সামনের দিকে জায়গায় এইগুলা মনে রাখা ইম্পর্টেন্ট এই কারণে যে তোমার দেখবা যে এর পরবর্তীতে তোমাদের সরলরেখা সমীকরণ বের করতে বলবে, তখন তুমি ফরম্যাটটা জানলে সরলরেখা সমীকরণ বের করতে ইজি হবে। এখন চিন্তা করো এরপরে কেসটা হচ্ছে একটু মজার, এটাও তোমরা আসলে পড়ছো কিন্তু আসলে এইভাবে পড়ছো কিনা আমি জানি না। এখন তোমাকে ধরো একটা সরলরেখা আছে, সেটাকে তোমার বলা আছে এই সরলরেখার ঢাল তোমাকে দিয়ে দিছে, এই সরলরেখার ঢাল দিয়ে দিছে m। এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এখানে এটা ইংরেজিতে বলে y ইন্টারসেপ্ট, ঠিক আছে? ইন্টারসেপ্ট মানে হচ্ছে ছেদাংশ, ঠিক আছে? আমাকে y অক্ষ থেকে ধরো সে একটা অংশ কেটে নিছে, এটা y অক্ষ না? y অক্ষ থেকে এই অংশটা কেটে নিছে, এই অংশটা হচ্ছে তোমার c, ঠিক আছে? মানে সে তার ঢাল দেওয়া আছে m এবং তার একটা মানে y অক্ষ থেকে কেটে নিছে c, তাহলে তার সমীকরণ বের করতে বলছে। মানে তার ঢাল দেওয়া আছে আর y অক্ষ থেকে ছেদাংশ দেওয়া আছে, y অক্ষ থেকে কতটুকু কাটছে সেটা দেওয়া আছে, তাহলে তার সমীকরণ বের করতে হবে। এখন চিন্তা করো তো আমরা এই জিনিসটাই আসলে প্রথম এই ফরম্যাটেই পড়ে যাচ্ছে না, দেখো তো এই ফরম্যাটে পড়তেছে না, একটা বিন্দু দেওয়া আছে কেন? এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই বিন্দুটা কোথা থেকে আসলো। এখন চিন্তা করো আমার যদি y অক্ষ থেকে ছেদাংশ c হয়, তার মানে দেখো তো এটুকু c না, এই দৈর্ঘ্যটা c না? জি আর ভাইয়া। এটা যদি y অক্ষের উপরে আছে, জি তার ভাই। মানে y অক্ষের উপর থাকলে x0, x0 মানে কি 0c, মানে এই বিন্দুটা আসলে যে 0c দিয়ে যায়, এটা ও কি বুঝছো? ভাই, কথা আটকে আসতেছে। আচ্ছা, এখন কি মোটামুটি ক্লিয়ার আসতেছে নাকি এখনো কি হ্যাঁ, আটকে একটু আছে? তাও আটকে আসতেছে। আটকে আসতেছে ভাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু ওয়েট করো, তাহলে তোমরা এক কাজ করো, তাহলে তোমরা 5 মিনিট ব্রেক নাও, আমি এ ফাঁকে একটু বের হয়ে আসি। আচ্ছা যাই হোক, আমি এটা তো বুঝছো রাইট, যে আমার যদি একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে তোমার 0c বিন্দুগামী, তারপর এখানে ঢাল m, এখান থেকে আমি আসলে ওই প্রথম ফরম্যাটটা বসাইলে y = mx + c পাওয়া যাবে, এটা শেষ। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার ধরো এখানে এরপরে যেটা আমরা বের করব সেটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, একটু আগে আমরা কি করছিলাম x অক্ষ থেকে y অক্ষ থেকে কত অংশ কাটে সেটা দেখছিলাম না? ধরো এই সরলরেখাটা x অক্ষ থেকে c অংশ কাটছিল এবং তার ঢাল দেওয়া ছিল। এখন কাইন্ড অফ জি ভাই। সিমিলার, এখন আমি অন্যভাবে বলবো যে একটা সরলরেখার y অক্ষ থেকে কাটে ধরো 5 একক, আর x অক্ষ থেকে কাটে ধরো -3 একক, তাহলে সরলরেখাটার সমীকরণ কি? এটা জিজ্ঞেস করছি। প্রশ্নটা ক্লিয়ার? আচ্ছা প্রশ্ন আচ্ছা। হচ্ছে জি তোমার ভাই, x ক্লিয়ার। অক্ষ থেকে y অক্ষ থেকে কাটে 5 আর x অক্ষ থেকে কাটে -3, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার সমীকরণটা কি হবে। এখন এটা তুমি চাইলে ওই দুই বিন্দু সরলরেখা সমীকরণ দিয়ে বের করে ফেলতে পারো, ঠিক আছে? দুই বিন্দু কিভাবে বের করবা, দেখো আমার y অক্ষ থেকে y কাটতেছে, y1। হ্যাঁ দেখো, ওইটা দিয়ে হবে না ভাই? y y1। হ্যাঁ ওটা দিয়ে করলে হবে, ওইটা দিয়ে আমি করবো আসলে, কিন্তু করার জন্য আমার কি লাগবে, দুইটা বিন্দু লাগবে না? ঢাল বের করবা কিভাবে, এটা একটা জি প্রবলেম। ভাই। ঢাল বের করার জন্য একটা কাজ করতে হয়, দেখো তো এটা করা যায় কিনা। যে এখন চিন্তা করো আমার এইটা x অক্ষ থেকে 5 কাটে, সরি y অক্ষ থেকে 5 কাটে, তার মানে এটা আসলে 0 আর 5 বিন্দু দিয়ে যায়, মানে 0 5 বিন্দু দিয়ে যায়, কারণ এটা y অক্ষ থেকে যেহেতু 5 কাটতেছে। এখন x অক্ষে যদি জি ভাই। -3 কাটে, তার মানে এই দূরত্বটা হচ্ছে -3, আর এই দূরত্বটা দূরত্ব না, 30 actually এই স্থানাঙ্কটা হচ্ছে -3, -30। তাহলে হচ্ছে তোমার -30 দিয়ে যাবে। এখন দেখো তোমার দুইটা বিন্দু পেয়ে গেছো না? জি দুইটা বিন্দু পাইলে সরলরেখা জি ভাই। সমীকরণ কি? x x1 ডিভাইডেড বাই x1 x2 ইকুয়ালস টু y y1 ডিভাইডেড বাই y1 y2। এখন চিন্তা করো, তাহলে আমার ধরো এটাকে ধরলাম x1 y1 আর এটাকে ধরলাম x2 y2, সমস্যা তো নাই। তাহলে এবার বের করো তো কি আসে, x x1, x1 কত -3, আর এখানে y -3। x1 x2, x1 x2 হচ্ছে তোমার 0,
জিরো ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে তোমার এখানে ওয়াই ওয়ান হচ্ছে 0 এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান হচ্ছে এটা, ওয়াই ওয়ান হচ্ছে তোমার এটা 0 আর মাইনাস ওয়াই টু হচ্ছে 5। এটাকে বুঝছো? 5 তাহলে এখান থেকে দেখো তো এটা আসে কিনা, জি ভাই যে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 ইকুয়ালস Minus 3 ওয়াই বাই মাইনাস 5। এটা তো করা যাবে, সমস্যা নেই। এটাকে বুঝছো? জি ভাই বুঝছি আচ্ছা, এখন কথা হচ্ছে এই এই জিনিসটাকে একটু সুন্দর করে আরেকটা ফর্মে লেখা যায়। এটা এটা মাঝে মাঝে তোমাদের প্রচুর লাগবে, আর এটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ব্যবহার করি, কারণ হচ্ছে এটা খুবই খুবই সুন্দর একটা ফর্ম। ঠিক আছে, এখন চিন্তা করো, তোমার যদি এখানে আচ্ছা C4 না বলে এইটা ধরো বি অংশ কেটে নেয়, আর এক্স অক্ষ থেকে ধরো এ অংশ কেটে নেয়, তাহলে একইভাবে বলা যাবে না এই বিন্দুটা হবে তোমার a, 0 আর এই বিন্দুটা হবে 0, b। এটা কি বুঝছো? জি ভাই তাহলে জি এখান ভাই থেকে আমি x x1 দিয়ে করতে পারি না, x x1 হচ্ছে a আর x1 x2 হচ্ছে তোমার ধরো এটা b, তারপরে y y1 হচ্ছে কত, y1 হচ্ছে তোমার এটা ধরছিলাম, y1 হচ্ছে 0 আর এটা হবে তোমার 0 b। এটা কি বুঝছো? তারপরে দেখো তো এটাকে ভাঙাইলে এভাবে লেখা যায় কিনা, যে x a ডিভাইডেড বাই a ইকুয়ালস টু y বাই মাইনাস b। এখন এটাকে একটু সাজায় গোছায় দেখো তো এইভাবে লেখা যায় কিনা, যে x বাই a মাইনাস 1 ইকুয়ালস টু y বাই মাইনাস y বাই b, তাই তো? তারপর এটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, এই x বাই এটাকে এই পাশে রেখে y বাই bটাকে পাশে এই পাশে নিয়ে আসো, আর মাইনাস 1টাকে এই পাশে নিয়ে যাও। এটা কি বুঝছো? এখান থেকে কি এটা আসে? আমি কি এটা বোঝাতে পারছি? আচ্ছা, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে দেখো, তোমার এখানে একটা সরলরেখা আছে যেটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে এ অংশ কাটে, এইটুকু হচ্ছে এ, আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে। তাহলে আমি এখানে এই বিন্দুটা পেয়ে যাচ্ছি না, a, 0, আর এই বিন্দুটা কত পাচ্ছি, 0, b। এখন আমি যদি এটাকে ধরি x1, এটাকে ধরি y1, আর এটাকে ধরি x2, এটাকে ধরি y2, তাহলে আমরা কি পড়ছিলাম, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পড়ছিলাম, x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2। এটা কি বুঝছো? এখন চিন্তা করো, আমি জি ভাই। x1 কত, তাহলে x minus x1 হচ্ছে আমার a, x1 হচ্ছে আমার a, তারপর x1 হচ্ছে আবার a minus x2 হচ্ছে, এটার x2 হচ্ছে 0, তারপর এখানে দেখো y minus y1 কত, y1 হচ্ছে তোমার 0, আর এখানে হচ্ছে তোমার y1 মাইনাস y2 কত, b। এটা কি বুঝছো? এখন এটাকে আমি একটু সুন্দর মতো সাজায় লিখবো, দেখো তো লেখা যায় কিনা এটা, যে দেখো x মাইনাস a ডিভাইডেড বাই a, কারণ a থেকে 0 বাদ দিলে a, তাহলে y থেকে 0 বাদ দিলে y ডিভাইড বাই মাইনাস b। এটা কি বোঝা গেছে? এখন আমি যেটা করতেছি জি ভাই, দেখো বুঝছি। এটা লেখা যায় কিনা, এই a টাকে দুই ভাগে ভাগ করে দিলাম, মানে x বাই a মাইনাস a বাই a। এটা কি লেখা যায়? হ্যাঁ ভাই লেখা যায় তারপরে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে দেখো তো, এই মাইনাসটা ছিল এটা প্লাস হয়ে যাবে, ওয়াই বাই বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না দেখো তো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, আর এটা হচ্ছে এ কাটা দিলে 1, আর মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে 1। এটা কি বোঝা গেছে? আচ্ছা ভাই এখানে মাইনাস a ডিভাইডেড বাই a কেমনে আনলে, মানে এটা কি লেখা যায় এমনি লেখার খাতির? আচ্ছা, তোমরা এটা পড়ছো না, ধরো x মাইনাস a ডিভাইডেড বাই a, এটাকে আমি কিভাবে লিখতে পারি না দেখো তো, যে x বাই a মাইনাস a বাই a, এটাকে বিয়োগ করলে কি হয়, লসাগু করো a, তাহলে এখান থেকে x মাইনাস a আসবে না, এই লাইন থেকে এই লাইনে গেলে। আচ্ছা ভাই বুঝছি বুঝছি নিচে, আচ্ছা এটা একটু ভালো করে মনে রাখো, নিচে কিন্তু একটা থাকা লাগবে। তুমি আবার এটা করতে যাও না যে x মাইনাস a ডিভাইডেড বাই a মাইনাস b, এটাকে আবার এভাবে বানায় নিও না, যে a মাইনাস b মাইনাস a বাই b, এটা কিন্তু করা যায় না। নিচের পুরোটাকে জি ভাই, করতে জি পারো, ভাই। যে x বাই a প্লাস a মাইনাস b মাইনাস a বাই a মাইনাস b, এটা করা যায়, কিন্তু এটা কিন্তু করা যায় না। ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা যাও, এটা কি বুঝছো? তার মানে ফাইনাল রিক্যাপটা কি জি ভাই হলো? বুঝছি তার মানে ফাইনাল রিক্যাপটা হইলো, ফাইনালি যেটা হইলো সেটা হচ্ছে, ধরো এরকম একটা সরলরেখা আছে যেটা x অক্ষ থেকে a অংশ কাটে আর y অক্ষ থেকে b অংশ কাটে। এটা সমীকরণটা আমরা আগের পৃষ্ঠায় কি বের করছিলাম, এইটা বের করছিলাম। খেয়াল করে দেখো তো, একটা তো সুন্দর ফর্মে আসছে না? এখন চিন্তা করো, এই ফর্মটাকে আমি সুন্দর কেন বলতেছি, একটু দেখো। এটা মনে রাখা আসলে খুব সোজা। কেন সোজা দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এই ফর্মটা দেখো, আমি x অক্ষ থেকে a কাটছি, এই জন্য x বাই a, y অক্ষ থেকে b কাটছে, এই জন্য y বাই b ইকুয়াল টু 1। এটা কি বুঝছো? জি ভাই এটা মনে রাখা আসলে তুলনামূলক সোজা। দেখো আমার x অক্ষ থেকে যা কাটছে x বাই সেটা, y অক্ষ থেকে যা কাটছে প্লাস y বাই সেটা, এটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে জাস্ট সিম্পল, একবারে সিলি সিম্পল ওয়ে। এটা খুবই জোস, এটা খুবই জোস কেন, কারণ বললাম এটা খুবই ইন্টারেস্টিং এই জন্য যে তোমার এটা দিয়ে আসলে একটা সরলরেখার গ্রাফ তুমি খুব সহজে আঁকতে পারো।
কিভাবে, এটা কি বুঝছো? তোমার এই ফর্মটা মনে রাখার সিস্টেম বুঝছো? যে এক্স ডিভাইড বাই এক্স অক্ষ থেকে যতটুকু কাটবে প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটবে ইকুয়াল টু 1। এই 1টা কিন্তু ইম্পর্টেন্ট, লাস্ট সাইডে আবার 0 দিয়ে বসো না, এখানে রাইট সাইডে 0 না, কিন্তু রাইট সাইডে আচ্ছা 1। ঠিক আছে, এখন এটা আমি সেটা কেন 1 বললাম, হওয়ার কারণটা কি? এই যে তোমরা এই ইকুয়েশন থেকে আসছে, তো ইকুয়েশন থেকে আসছে, এটা হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা, ইকুয়েশন থেকে আসছে। আর 2 নাম্বার ও আচ্ছা আচ্ছা জি ভাই বুঝছি। আর 2 নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে, 2 নাম্বার ব্যাখ্যাটা আরো মজার। তুমি চিন্তা করো, আমাকে যদি বলে এক্স অক্ষ থেকে কটটুক কাটছে, তুমি কি বসাবা? এখানে কি বসান লাগবে? এক্স অক্ষ থেকে কটটুক কাটছে এটা বোঝার জন্য ওয়াই ইকুয়াল টু 0 এ কাটছে ওয়াই অক্ষ থেকে 0 বসান লাগবে না? তা চিন্তা করো, জি ভাই। ওয়াই ইকুয়াল টু যদি 0 বসায় দাও, এই টার্মটা চলে যাবে না? জি ভাই। তাহলে কি থাকবে? এক্স বাই এ ইকুয়াল টু 1 থাকবে না? তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু এ আসবে না? এই কারণে তুমি যদি রাইট সাইডে 0 দিতে, তাহলে কি আসতো? এক্স ইকুয়াল টু 0 আসতো না? এটা হচ্ছে মনে রাখার ওয়ে, যে তোমার ওয়াই ইকুয়াল টু 0 যদি বসায় দাও, ওয়াই ইকুয়াল টু যদি 0 বসায় দাও, ওয়াই ইকুয়াল টু 0 বসায় দিলে দেখবা যে তোমার এক্স ইকুয়াল টু এ চলে আসতেছে, কারণ রাইট সাইডে যেহেতু 1 আছে। এটা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এই ইকুয়েশনটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গায়। ধরো তোমাকে বললাম যে 3x প্লাস 4, আচ্ছা ধরো তোমাকে বললাম যে 3x প্লাস 4y ইকুয়াল টু 12, এই সমীকরণটার গ্রাফ আঁকো। কথাটা বুঝছো? এই সরলরেখাটা গ্রাফ আঁকো। এটা গ্রাফ আঁকাটা খুবই সোজা এই ফর্মটা দিয়ে। কেন বললাম? তোমাদের একটা ফর্ম শিখাইছি না? তোমাদের আবার বলতেছি, ফর্মটা হচ্ছে দেখো, এক্স অক্ষ থেকে যদি এ কাটে, ওয়াই অক্ষ থেকে যদি বি কাটে, সরলরেখার ফর্মটা কি? খুব সোজা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখন রাইট সাইডে 1 কেন? কারণ আমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে এটা চলে যাবে, ওয়াই ইকুয়াল টু 0 বসালে এটা চলে যায়, এক্স ইকুয়াল টু এ আসবে, আর এক্স ইকুয়াল টু 0 বসালে ওয়াই ইকুয়াল টু বি আসবে। এই কারণে এটা মনে রাখা সোজা। আচ্ছা, এখন চিন্তা করো, আমি যদি এই ফর্মটাকে উল্টা করে লিখতে চাই, দেখো এইটাকে যদি আমি এই ফর্মে নিতে চাই, তাহলে কি করবো? রাইট সাইডে আমার কি আনা লাগবে? 1 আনা লাগবে না? ভালো করে বুঝো, 3x প্লাস 4y ইকুয়ালস টু 12, এখানে আমার 1 আনা লাগবে না? তাহলে 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে ভাগ করলে কি আসতেছে দেখো তো? 3/12, 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1, তাই তো? এইবার দেখো তো এটা এইভাবে লেখা যায় না? x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1, তাই না? জি ভাই। এইবার এটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখন এই a এর অর্থ কি ছিল? a এর অর্থ ছিল x অক্ষ থেকে a অংশ কাটে, আর b এর অর্থ ছিল y অক্ষ থেকে b অংশ কাটে, যখন রাইট সাইডে 1 আছে, রাইট? তাহলে এবার চিন্তা করো, জি ভাই। এখানে এটা দিয়ে কি বুঝবা? x অক্ষ থেকে কতটুকু কাটছে, ও আর y অক্ষ থেকে 3। 3। তাহলে এটা সরলরেখার সমীকরণ গ্রাফ করার কোনো ব্যাপার? x অক্ষ থেকে 4 কাটো, y অক্ষ থেকে 3 কাটো, এই দুটো লাগাই দাও, শেষ। এটা কি জি বুঝছো? ভাই বুঝছি। এটা কি বুঝছো? এটা জি এটা ভাই। ইউজফুলনেসটা হচ্ছে এই জায়গায়, যে তোমার এটা দিয়ে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গ্রাফ করা যায়। যেমন তোমাকে যদি বলি, ধরো মনে করো x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, এটার গ্রাফ আঁকো। কি করবা? x বাই 3 মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, কারণ আমার ডান পাশে 1 আনা লাগবে। আচ্ছা, এখানে আমার দেখো এই ফরম্যাটে কি ছিল? x প্লাস ছিল না? এই প্লাসটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি এখানে এক কাজ করো, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না? দেখো তো, যে এখানে হচ্ছে তোমার কি বলে, এইটাকে প্লাস বানায় দিলে এটা মাইনাস করে দিতে হবে, তাহলে y বাই মাইনাস 3 লেখা যায় না? এটা কি বুঝছো? আমার কথাটা বুঝছো? তাহলে এবার চিন্তা জি করো, ভাই বুঝছি। x অক্ষ থেকে 3 কাটে, y অক্ষ থেকে মাইনাস 3 কাটে, রাইট? তাহলে এবার তুমি অক্ষ দুটো আঁকো, অক্ষ দুটো আঁকো, x অক্ষ থেকে 3 কাটে, y অক্ষ থেকে মাইনাস 3 কাটে, এবারে দুটো লাগাই দাও। এটা কি বুঝছো? তাহলে একটা সমীকরণ থেকে গ্রাফ আঁকা খুব সোজা হয়ে গেল না? তুমি সমীকরণ দেখে গ্রাফ এঁকে দিতে পারবা না? জি ভাই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। ধরো তোমাকে বললাম যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 4, এটার গ্রাফ কিভাবে আঁকবা? আমার কাহিনী হচ্ছে এই x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই ফর্মে আনতে হবে। তাহলে তোমার রাইট সাইডে 1 আনা লাগবে। 1 আনতে গেলে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে কি হবে? 2x বাই 4 প্লাস 3y বাই 4 ইকুয়ালস টু 1। 4 এখন এটা হচ্ছে তোমার x বাই 2 প্লাস 3y বাই 4 ইকুয়াল টু 1। এবার বলো তো কি করবা? 3/4 আসবে ভাই ওই পাশে। y আসবে। হ্যাঁ, বুঝি না কি বললাম। হ্যাঁ x এর জন্য তো 2 আসবে। হ্যাঁ, x এর জন্য 2 আসবে, এটা মানলাম। এখন y এর জন্য কত আসবে বলতে পারবা? y এর জন্য কি 4 আসবে? 3/4 আসবে ভাই। 3/4 না 3/4 4/3? ভালো করে চিন্তা করে দেখো। এখন চিন্তা করো, আমি আরেকবার বলি, দেখো এটা কি আসছিল? x বাই 2 প্লাস 3y বাই 4 ইকুয়ালস টু 1। কিন্তু আমার আইডিয়াল ফর্ম, মানে আদর্শ সমীকরণের ফর্মটা কি ছিল? ফর্মটা ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। দেখো তো এখানে y এর সামনে কিছু আছে? নাই। তার মানে আমাকে এখানে y এর সামনে থেকে ফালাই দিতে হবে, 3টাকে ফালাই দিতে হবে। 3 ফালাইতে গেলে আমি 3 দিয়ে ভাগ করতে পারি না? দেখো তো দুই পাশে, উপর নিচে 3 দিয়ে ভাগ করতে পারি না?
তাহলে এটা এরকম আসে ও না, দেখো তো আচ্ছা আচ্ছা, এক্স বাই টু প্লাস এই 3 আর 3 কাটা, তাহলে ওয়াই ডিভাইড বাই 4/3 ইকুয়ালস টু 1। এটা কি বুঝছো? তাহলে জি এবার ভাই। মিলছে না, দেখো তো এক্স বাই টু আর ওয়াই বাই 4/3, তার মানে এক্স অক্ষ থেকে 2 কাটবে আর ওয়াই অক্ষ থেকে 4/3 কাটবে, তারপর এটা যোগ করে দাও। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4/3। এটা কি বোঝা গেছে? জি এই ভাই। ফর্মটা হচ্ছে খুবই ইউজফুল। তোমরা যখন এরপরে সরলরেখার গ্রাফ আঁকতে যাবা, দেখবা কয়েকটা জায়গায় সরলরেখার গ্রাফ আঁকা লাগে, তখন তোমাকে বর্ণনা দেওয়া লাগবে না যে তোমরা আগে কি করতে, তিনটা যে কোনো বিন্দু নিতা, যে কোনো বিন্দু নিয়ে গ্রাফ আঁকতে, বাট এখানে এটার কোনো প্রয়োজনই নাই। এখন তুমি জাস্ট খালি এই সরলরেখার সমীকরণটা দেখবা, এই ফর্মে বানাবা এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তারপরে বাকিটা ধুম করে বলে দেবা যে এটা গ্রাফ হচ্ছে এটা। ঠিক আছে? এটা খুবই এফিশিয়েন্ট একটা মানে ওয়ে। এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এটা যদি বোঝা যায় থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি আর একটা ফর্ম দেখাবো তোমাদের। আর দুইটা ফর্ম খুব ইম্পর্টেন্ট, বাট আমি আর একটা ফর্ম দেখা ছেড়ে দেবো, কারণ এটা থেকে প্রায় বেশ কিছু অঙ্ক আসে। আমি এই ফর্মটা ভালো করে বুঝো। এই ফর্মটা যদি বুঝে থাকো তাহলে মানে আজকের ফর্মের কাজ শেষ। এরপর থেকে আমরা খালি মানে ম্যাথ করাবো, আর আর তেমন কোনো বেশি কাজ নেই। আচ্ছা, এই ফর্মটা একটু কঠিন। একটু কঠিন এই কারণে যে এটা তো মানে তোমরা এতদিন পর্যন্ত যা পড়ছো এইগুলা মনে হয় অলরেডি পড়ে আসতে পারো, কিন্তু এই ফর্মটা হ্যাঁ ভাই। হ্যাঁ বলো। ভাই একটা সেকেন্ড হোল্ড করেন, আপনার কথাগুলো একটু বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন কি ঠিকঠাক আসতেছে? জি ভাই। আচ্ছা, আমি মনে হয় বেশি তাড়াতাড়ি কথা বলতেছিলাম এই জন্য। আচ্ছা যাও, anyway। তো এখন যে লাস্ট ফর্মটা পড়াবো সেই ফর্মটা আসলে একটু কঠিন, কারণ তোমরা এতগুলা ফর্ম আসলে পড়ে আসছো। এই ফর্মটা মনে হয় তোমরা পড়ে আসো নাই, এই জন্য এটা একটু কঠিন। আচ্ছা, এই ফর্মটার স্পেশালিটি হচ্ছে এখানে তোমার কোণ নিয়ে কাজ করা লাগবে। কোণ আর লম্ব। অ্যাকচুয়ালি কোণ আর লম্ব না, অ্যাকচুয়ালি আমি লম্বটাকে আগে বলি, লম্ব আর কোণ। ঠিক আছে? এখন একটা জিনিস বলো তোমাকে, যে আমরা একটু আগে কি পড়ছিলাম, এরকম একটা সরলরেখা ছিল, এটা এক্স অক্ষ থেকে এ কাটছিল, ধরো এক্স অক্ষ থেকে এ কাটছিল, ওয়াই অক্ষ থেকে বি কাটছিল। ঠিক আছে? এখন জি ভাই। এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি। আমার যদি এরকম দরকার হয় যে ধরো মূল বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, এই জিনিসটা বের করা মাঝে মাঝে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তোমরা পোলার স্থানাঙ্ক পড়ছো না? এটা কাইন্ড অফ পোলার স্থানাঙ্কের সাথে রিলেটেড। এখন চিন্তা করো, এটা হচ্ছে মূল বিন্দু। আমি মূল বিন্দু থেকে সরলরেখার উপর একটা লম্ব টানি, টানলাম। এই মূল বিন্দু থেকে সরলরেখার উপর আমি একটা লম্ব টানছি। ঠিক আছে? এটা কিন্তু লম্ব। আচ্ছা ভাই। এখন এই লম্বেটার দূরত্ব হচ্ছে ধরো পি, এই লম্ব দূরত্ব হচ্ছে পি। ও কিউ লম্ব টানছি ধরো, আর এটা হচ্ছে ধরো ও এ, আচ্ছা এটা হচ্ছে বি, আর এটা ধরো সি। তাহলে আমি ও সি লম্ব টানছি এই সরল রেখার উপরে, এবং এই সরল লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি। লম্বর দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বের দৈর্ঘ্য, মানে এখন চিন্তা করো এটা হচ্ছে তোমার লম্বের দৈর্ঘ্য। এখন লম্বের দৈর্ঘ্য হচ্ছে তোমার ও সি, এটার ভ্যালু হচ্ছে পি। এখন একটা জিনিস ভালো করে বুঝো, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিক কোন দিকে? এই দিক না? এক্স জি ভাই। অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে, এটা একটু কঠিন, আমি আবার বলতেছি এটা একটু কঠিন, একটু ভালো করে বুঝাও। এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, আমার সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে আমার কাছে এরকম একটা অক্ষ আছে, একটা সরল রেখা আছে, আমি মূল বিন্দু থেকে এই সরল রেখার উপর একটা লম্ব টানছি। এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই লম্বটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। মানে তোমাকে এই পি জি ভাই। দেওয়া আছে আর আলফা দেওয়া আছে, তোমার সরল রেখার সমীকরণ বের করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আবার বলি, তোমার একটা সরল রেখা আছে, এই একটা সরল রেখা, এটা মূল বিন্দু থেকে আমি এর উপর লম্ব টানছি। এই লম্বেটার দূরত্ব মানে এই লম্বের দৈর্ঘ্য মানে যে ও পি ও সি, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এটা তোমাকে দেওয়া আছে। আর এই যে লম্বটা আঁকছি, এই লম্বটা আলফা কোণ তৈরি করছে সরল রেখার সাথে, এই সরল রেখার সাথে আলফা কোণ তৈরি করছে। এখন তোমার এই পি আর আলফা এই দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে তোমার সমীকরণটা বের করতে, তোমাদের প্রথম দিন বলছিলাম সরল রেখার সমীকরণ বের করতে মিনিমাম দুইটা জিনিস লাগে। এই দুইটা জিনিস তোমাকে দেওয়া আছে, এখন তোমাকে বলছে সরলরেখার সমীকরণ বের করতে। এটা একটু কঠিন এই কারণে, কারণ হচ্ছে এটা মানে একটু তোমার কাছে কাউন্টার ইন্টিউটিভ লাগতে পারে, এটা অনেক কিছু বোঝার আছে। এই পি এর স্পেশালিটি হচ্ছে পি হচ্ছে দূরত্ব বা মানে মূল বিন্দুর থেকে লম্ব দূরত্ব, আর আলফা হচ্ছে কোণ। কার সাথে কোণ? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে লম্বটা কোণ তৈরি করছে সেই কোণটা। সরল রেখা যে কোণ তৈরি করছে সেটা না, কিন্তু সরল রেখা এই কোণ তৈরি করছে, এই কোণটা না, কিন্তু লম্বটা যে কোণ তৈরি করছে সেটা। এটা কি বোঝা গেছে? লম্বের সাথে ভাই কোণ। হ্যাঁ এক্স্যাক্টলি। জি ভাই। এখন এটা বের করার জন্য একটা কাজ করো, দেখো তো, এখন দেখো তো, আমি এই সেই বিখ্যাত সরলরেখা এবং এইখানে হচ্ছে সেই লম্বটা, এই কোণটা হচ্ছে আলফা, আমি নাম দেই ও এ বি। এখন একটা জিনিস বলো তো,
এই যে ও এ জিনিসটা আসলে কি এক্স অক্ষ থেকে যতটুকু কাটছে সেটা না, মানে জি ভাই। এক্স অক্ষ থেকে ছেদাংশ। তাহলে এটাকে ধরো আমি ছোট হাতের এ নাম দিলাম আগের ইকুয়েশনের মতো। আর ও বি জিনিসটা কি, ওই যে আগের ইকুয়েশনের মতো ওয়াই অক্ষ থেকে কাটছে সেটা না, এটাকে ধরো আমি বললাম ছোট হাতের বি। এইবার আমাকে একটু ভালো করে বুঝো যে দেখো এখানে আমি এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই যে এই ত্রিভুজটা আমি আলাদা করি, এই ত্রিভুজটা মানে হচ্ছে এই যেটা, এই ত্রিভুজটা আমি বাইরে করে নিয়ে যাই, ধরো এটা হচ্ছে ও সি আর এটা হচ্ছে এ। তাহলে এই কোণটা আলফা না, আর এটা 90 ডিগ্রি না? তাহলে আমাকে একটা জিনিস বুঝাও, আমি এইটা জানি আর লম্বের দৈর্ঘ্য যে ওসিপি এটাও আমি জানি, তাহলে আমাকে একটা কথা বলো তো, আমি এটা বলতে পারি না দেখো তো কজ আলফা এটা কত হবে? কজ আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেমন আলফা যেহেতু এই কোণটা, আলফার সাথেরটা হচ্ছে তোমার ভূমি, মানে হচ্ছে আলফা হচ্ছে এটা ভূমি হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে এ। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। আবার ভালো করে বুঝো, এই যে ও এ সি ত্রিভুজটাকে আমি আচ্ছা বাইরে ভাই, আমার নিয়ে কাছে গেছি। কি আলফার মান দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি যে তোমার এখানে আলফা আর পি দেওয়া আছে, তোমার আলফা আর পি আচ্ছা দিয়ে সমীকরণ বের করতে হবে। আর কিন্তু এ বি দেওয়া নাই, আমাকে এ বি দেওয়া থাকলে তো হইতোই, এ বি দেওয়া থাকলে তো আমি জানি কি করতে হবে। আমার আলফা আর পি দেওয়া আচ্ছা আছে, ভাই বুঝছি। তাহলে এই ত্রিভুজটা যদি আলাদা করি, তাহলে এই আলফা কোণের সাথে যে বাহুটা সেটা হচ্ছে পি আর অতিভুজ তো এ। তাহলে এটা কি বুঝছো না? তাহলে আমি এখান থেকে বলতে পারি না এ এর ভ্যালু হচ্ছে এইটা, এ এর ভ্যালু ক্রস মাল্টিপল করে দাও, এর ভ্যালু হচ্ছে তোমার পি ডিভাইডেড বাই কজ আলফা। এটা কি বুঝছো? এই যে এটাকে এখানে নিয়ে আসো, আলফাটাকে এখানে নিয়ে যাও, তাহলে হয়ে গেল। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস বের হয়ে গেছে, আর এ বের হয়ে গেছে। এ বের হলে কি সুবিধা একটু পরে বুঝবা। এখন চিন্তা করো, এই যে এই ত্রিভুজটা আবার একটু বাইর করে নিয়ে আসো, এই যে ও বি সি, মানে এখান থেকে এই ত্রিভুজটা বাইর করে নিয়ে আসলাম, ও বি সি বের করে নিয়ে আসলাম। একটু ভালো করে এটা আঁকি। সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণ, এটা হচ্ছে ও, এটা সি, এটা হচ্ছে বি। এখন চিন্তা করো, দেখো তো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত? 90 মাইনাস আলফা না? জি ভাই। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে তোমার 90 মাইনাস আলফা। এটা কি বুঝছো? এখন এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয়, সিমিলারলি আবার আগের মতো করি, দেখো তো এটা বি না? জি ভাই। তাহলে এখান থেকে আমি কজ আলফা কত পাচ্ছি? কজ আলফা হচ্ছে তোমার এই দেখো এই মানটা স্টিল, এই মানটা তো পি, তাহলে এই মানটা তো আমি জানি, পি তো আমি জানি। কজ আলফা কি ভূমি বাই অতিভুজ না? সরি, কজ আলফা না, সরি, কজ হচ্ছে তোমার 90 মাইনাস আলফা, এই যে এই কোণটা তো 90 মাইনাস আলফা। এটা কি বুঝতেছো? এই কোণটা হচ্ছে জি 90 ভাই মাইনাস বুঝতেছি। আলফা, তাহলে আমি এখানে কজ আলফা হবে না, এটা হবে তোমার কজ 90 মাইনাস আলফা। তাহলে কজ এখানে হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা সমান কত বলতে পারি? ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা এই কোণের সাথে ভূমি হচ্ছে ওসি, তাহলে ওসি হচ্ছে তোমার পি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে বি। বিয়োগ। তাহলে এখান থেকে দেখো কি বলতে পারি, দেখো cos 90 মাইনাস আলফাকে আমি আবার sin আলফা লিখতে পারি না? জি ভাই। তাহলে এখান থেকে আমি বলতেছি কি, এটাকে আমি লিখতে পারি sin আলফা ইকুয়াল টু p বাই b। তাহলে সুতরাং এখান থেকে আমি বলতে পারি b কষ্ট হচ্ছে p বাই sin আলফা। এখন আমি এই কাজটা এত কষ্ট করে কেন করলাম এখন বুঝতে পারবা। তাহলে এখন খেয়াল করো, তার মানে এখন আমি বুঝলাম যে আমি যে এতক্ষণ ধরে কাজ করতেছিলাম সেখানে কি ছিল, এখানে আমার একটা সরলরেখা ছিল, এই সরলরেখা থেকে আমি এখান থেকে মূল বিন্দু থেকে লম্ব টানছি, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই যে কোণটা দেওয়া ছিল এই কোণটা ছিল আলফা। এবং আমি হিসাব করে বের করলাম যে এক্স অক্ষ থেকে যে অংশ কাটে এই এ এর মান কত বের করছি? এর মান বের করছি আমরা, এই যে এর মান হচ্ছে পি বাই কজ আলফা। তাহলে এখানে বসায় দাও, এর মান হচ্ছে তোমার এ কষ্ট হচ্ছে পি, সরি ভালো করে লিখি, এটা হচ্ছে পি ডিভাইডেড বাই কজ আলফা। আবার এইখানে y অক্ষ থেকে যেটুকু কাটছে এটাকে ধরলাম b, এই b এর মান কত? b এর মান আমি বের করছি, দেখি কত বি আসে। b এর মান ডিভাইডেড বাই sin সাইন আলফা। আলফা। তাহলে এখান থেকে b এর মান বসায় দাও, b এর মান হচ্ছে তোমার p ডিভাইডেড বাই sin আলফা। এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা সরলরেখা সমীকরণ বের করা। তাহলে আমরা আগের ফরম্যাটে কি পড়ে আসছিলাম? আগের ফরম্যাটে পড়ছিলাম না যে x বাই a প্লাস y বাই b। তাহলে টি বাই এখন ইকুয়ালস টু 1। ইকুয়াল, তাহলে আমি এই ফরম্যাটে লিখতে পারি, এই সরলরেখা যদি x অক্ষ থেকে a কাটছে তাহলে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখন a b তো আগে জানতাম না, কিন্তু এখন তো a b জানি। a b তাহলে কি হবে? a হচ্ছে তোমার p বাই cos আলফা। তাহলে এখানে বসাই দিই, তাহলে এখানে a হচ্ছে তোমার a এর জায়গায় বসাবো, a এর জায়গায় বসাবো তোমার p ডিভাইডেড বাই cos আলফা, তারপর প্লাস b এর জায়গায় বসাবো p ডিভাইডেড বাই sin আলফা ইকুয়াল টু 1। এটা কি বুঝছো? তারপর বাকিটা একটু সাজায় লেখ, এইটা দেখতে খারাপ দেখাচ্ছে এই জন্য দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, উপর নিচে cos আলফা দিয়ে গুণ দিতে পারি, এখানে এখানে আমি উপর নিচে sin আলফা দিয়ে গুণ দিতে পারি। তাহলে এই sin আলফা চলে যাবে, এই cos আলফা চলে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে তোমার x বাই x cos আলফা ডিভাইডেড বাই p, এখানে থাকবে তোমার y sin আলফা ডিভাইডেড বাই p ইকুয়াল টু 1।
এখন এই নিচে পিটা না রেখে পি দিয়ে গুণ করে দিই, তাহলে পি দিয়ে গুণ করলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটা কি বুঝছো? এইটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটার অনেক গুরুত্ব আছে, এটা যখন সময় হবে তখন বুঝতে পারবা। তবে এটা এই ফর্মটা আসলে মানে ভাই আমরা এই ইকুয়েশন দিয়ে ডাইরেক্ট ম্যাথটা করে ফেলতে পারবো। হ্যাঁ, এই ইকুয়েশন দিয়ে কিছু কিছু জিনিস থাকবে যেটা তুমি ডাইরেক্টলি কাজ করতে পারবা, এই কারণে আসলে ব্যবহার করা, ঠিক আছে? এখন তার মানে আমি অন্যভাবে বলি, ধরো তোমাকে বললাম যে এক্সাম্পল দেখাই, ধরো তোমার কাছে একটা সরলরেখা আছে, তোমাকে বলা হলো এই সরলরেখাটা তুমি মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে 5 একক, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 5 এবং এই কোণটা হচ্ছে ধরো 45 ডিগ্রি। তাহলে সরলরেখার সমীকরণ কি? তাহলে ডাইরেক্ট ফর্মে পড়ে যায়, এখানে আলফার মান হচ্ছে 45 ডিগ্রি আর দৈর্ঘ্য পি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমার আনসার হচ্ছে তোমার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তাহলে এখানে কি বসাবা? তাহলে এক্স কজ আলফা কত? কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু পি। পি এর মান হচ্ছে পি এর মান হচ্ছে তোমার 5। তাহলে এখান থেকে ডাইরেক্টলি বলতে পারবা এটা হচ্ছে তোমার এক্স ইন্টু 1/√2 প্লাস ওয়াই ইন্টু 1/√2 ইকুয়ালস টু 5। এটাকে একটু সুন্দর করে লিখতে চাইলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5√2। এখন এটা পরবর্তীতে দেখবো অনেক কাজে লাগবে। এই তাহলে এই ফর্মটা কি বোঝাতে পারছি আমি তোমাদের? যে আমার এখানে উদ্দেশ্যটা কি, যে আমার একটা সরলরেখা আছে, মূলবিন্দু থেকে লম্ব টানছি, লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি এবং এই কোণটা হচ্ছে আলফা। তাহলে আমি সমীকরণটা লিখতে পারি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এইটা কি ক্লিয়ার? আর কিছু কিছু আর একটা ফর্ম আছে, এটা খুব কাজে লাগে, বাট এটা আপাতত পড়াবো না। এটা যখন আমি ম্যাথটা করাবো, এখানে এটা দুই একটা ম্যাথে কাজে লাগে, ওই যখন ম্যাথটা করাবো তখন আমি আসলে দেখাবো। এটা কি বুঝছো? তাহলে তোমাদের বেসিক্যালি কাজ হচ্ছে, তোমাদের আজকের কাজ মানে কোনো ম্যাথ ট্যাথ করা লাগবে না, তোমরা বইটা একটু পড়বা, আমার লেকচারটা দেখবা আর বইটা একটু পড়বা। বইয়ে দেখবা এই ফর্মগুলো আমি যে প্রমাণ দেখাইছি, প্রমাণও দেখানো আছে। তোমরা যদি বইয়ের প্রমাণ বুঝতে কষ্ট হয়, আমার এই লেকচারের প্রমাণগুলো দেখো, লেকচারে আশা করি চেষ্টা করছি সহজে প্রমাণ করতে। আমি এই ফর্মটা খালি পড়াইনি তোমাদের, এই যে x - x1 এই ফর্মটা খালি পড়াইনি, বাকি ফর্মগুলো পড়াইছি আমি। এই যে এটা তোমার এই যে সরি x - x1 ডিভাইড বাই cos থিটা। এটা আমি যখন লাগবে তখন পড়াবো, এটা আমি যখন লাগবে তখন পড়াবো, এটা একটু কঠিন আছে, এটা আমি পরে পড়াবো। আচ্ছা, এই যে আমাদের এই ফর্মটা পড়াইছি যে x cos আলফা y sin আলফা ইকুয়াল টু p, এটা পড়াইছি। তারপরে তোমার এখানে আরো কয়েকটা এই যে এই আচ্ছা তোমার এই যে এই বক্সগুলো দেখবা আর কি, লম্ব আকারের সমীকরণ। আচ্ছা এগুলা কিছু নাম আছে, এটাকে লম্ব আকারের সমীকরণ বলে। এই বক্সগুলো দেখবা, এই একটা বক্স আছে এখানে, এইটা লাগবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে তোমার এইখানে একটা বক্স আছে, এই যেটা ছেদক আকার, এটা হচ্ছে তোমার x অক্ষ থেকে a, y অক্ষ থেকে b কাটলে x বাই a ইকুয়াল টু y বাই b এটা। তারপরে এখানে হচ্ছে তোমার এই যে দুই বিন্দুগামী, এই যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই যে x - x1 y - y1 এটা। তারপরে আরেকটা কি আছে, আর এটা হচ্ছে তোমার এই যেটা এটা প্রথমে দেখাইছিলাম আমি, এটা হচ্ছে x1 y1 বিন্দুগামী এবং ঢাল হচ্ছে m। সেখান থেকে যে এই ফর্মটা আসে, তোমরা এই ভাই আপনি যে জায়গায় কথা বলতেছেন ছবি তো অনেক পিস আছে। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি, বুঝতে পারছি তোমাদের ল্যাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের কাহিনী হচ্ছে আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দিব না। আর ওই এখানে দেখবো অনেকগুলো বক্স আছে, বক্স কি দেখা যাচ্ছে? 4 বক্স, রোমান 4। হ্যাঁ, এই যে এই বক্সগুলাই দেখবে ফর্মুলাগুলো দেওয়া আছে। এখন ফর্মুলাগুলো একটু মানে মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ বলতে মুখস্থ না, মানে তোমার অ্যাটলিস্ট তোমার মাথায় যেটা এটা আসে, আচ্ছা এই ফর্মটা মানে হচ্ছে এরকম হবে দেখতে। এখন তুমি যদি ভুলে যাও, আমার 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 ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি যদি মানে বুঝে থাকো কিভাবে আসে এবং বারবার মাথার মধ্যে আনো যাচ্ছে এটা এইভাবে আসছে এবং এটা এইভাবে করে আনা যায়, বের করা যায়, নিজে নিজে কয়েকবার বের করে নিলে দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা তাহলে তোমাদের আজকের কাজ হচ্ছে এই ফর্মগুলো একটু পড়া এবং এই যে ঢাল ক্লিয়ার করা, ঠিক আছে? তোমাদের আজকে কোনো আমি ম্যাথ করতে দিব না, তোমাদের আমি হয়তো পৃষ্ঠা নাম্বার বলে দেবো, এই পৃষ্ঠাগুলো একটু পড়বা এবং কিছু কিছু বক্স আছে এই বক্সগুলো একটু দেখবা। আর বেসিক্যালি আমি লেকচার শিটে মোটামুটি ক্লিয়ার করে লেখার চেষ্টা করছি, এটা দেখলে হয়ে যাবে, কিন্তু যদি বইটা পড়তে পারো তো তোমার জন্য বেশি ভালো হবে। এটা কি বুঝতে পারছো? তো আমি এখানে বেশ কয়েকটা ফর্ম দেখাইছি, ফর্মগুলো একটু দেখো, এইগুলা ইম্পর্টেন্ট। এরপরে যখন ম্যাথ করতে যাব তখন আসলে আমি কানেক্ট করাই দিব যে আসলে এই ফর্মটা আসলে কেন পড়ছি বা এই ফর্মটার কাজে কেন কাজে রাখছে। এখন আমি দেখালাম এই ফর্মগুলো কিভাবে আসে, পরবর্তীতে যখন ম্যাথ করানো হবে তখন আসলে দেখতে পারবে যে ফর্মগুলো আসলে কিভাবে ব্যবহার করতেছে। এটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা তাহলে এই ফর্মগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু বুঝতে সমস্যা আছে? এখন সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো, অথবা যদি মানে করতে চাও মানে নিজে নিজে পড়ে আবার আগামী দিন প্রশ্ন করতে চাও তাও করতে পারো, সমস্যা নাই। বাট একটু পড়ো, পড়ে নিজে পড়ো, আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দিব না, আমি যেটা পড়াই নাই সেটা বলে দিব না যে আমি এটা পড়াই নাই, এটা বাদে বাকিগুলো পড়তে পারো, তো এটা বলে দিব না। আর লেকচার নোটটা দেখলে আশা করি মনে হয় সমস্যা হবে না, ঠিক আছে?
জি ভাই। আচ্ছা, তাহলে তোমাদের আজকের কাজ হচ্ছে ম্যাথ করার দরকার নাই। তুমি যেটা করবে সেটা হচ্ছে আগের দিন যদি কোনো ম্যাথ বাকি থাকে, মানে ওই যে ইয়ের থেকে, ওই যে কি বলে, আগের সঞ্চার পথ থেকে শুরু করে যতগুলো এর মধ্যে যতগুলো পড়াইছি, সেখানে যদি কিছু বাকি থাকে সেটা করবা। কয়েকটা পৃষ্ঠা দিয়ে দেবো না, এই পৃষ্ঠাগুলো একটু পড়ো, যে এই জিনিসটা কেমনে আসে না আসে একটু পড়ো, আর ফর্মগুলো একটু লিখে রেখো। এই যে আমি এখানে লিখে দিলাম না, এই যে প্রত্যেকটা ফর্ম, এই ফর্মগুলার তোমার ইয়েতে কি বলে, এই যে দাঁড়াও দেখাই, এই যে দেখো, এই তোমার কেতাব স্যারের বইতে এরকম করে বক্স করে দেওয়া আছে। এই যে আমার এখন স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এই যে বক্স করে দেওয়া আছে, এই বক্সের মধ্যে কিছু কথা লেখা আছে যে মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্বটি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে, আমি যে কথাগুলো বলছি সেটাই কথাই লিখছে। তাহলে সমীকরণ হবে এটা। এখন মানে যেটা তোমরা ক্লাসে করতে পারো সেটা হচ্ছে তোমাদের খালি আইসে এই ফর্মটা পড়াই দিবে। অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি যে ফর্মটা কিভাবে আসে একটু জানলে, যদি ভুলে যাও কোনো কারণে, বের করে নিতে পারবা। অথবা একটু মানে এটা জানলে আসলে তোমার অ্যাটলিস্ট মুখস্থ করার প্রবণতাটা থাকবে না। যেমন আমি যদি কোনো কারণে ভুলে যাই, আমি চেষ্টা করি বের করে নিতে। তো তোমরা একটু পড়বা, বইটা একটু পড়ো, যে দেখো বুঝো কিনা ওরা যা লেখছে। আমি মোটামুটি চেষ্টা করছি বোঝানোর। তো দেখো যদি বুঝো কিনা, আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দেবো, এই পৃষ্ঠাগুলো অ্যাটলিস্ট পড়ো। তারপরে আমি নেক্সট দিন হয়তো বা ম্যাথ করানো শুরু করব। আর 2টা চ্যাপ্টার মনে হয় আছে, আমার 2-3 দিন লাগতে পারে শেষ করতে। কার কোনো প্রশ্ন আছে এখানে এই পর্যন্ত? কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারণ প্রশ্নটা মাইক ধরে করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের কাজ মোটামুটি শেষ। তাহলে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করি।